আজকাল দেখি তুমি আমাকে এড়িয়ে চলো, আমার কোনো খোঁজ খবরই রাখো না। আফসোস, আজ বউ থেকেও আমি একা। বলে দীর্ঘশ্বাস টানে সে। ফের আবার বলে ওঠে। আমার যাই কিছু হয়ে যাক তাতে তোমার কি? তুমি তো বেশ ভালোই আছো, নিজের বোন আছে, তার কাছে থাকতে পারবে। আমি একা একা ঘুমালেও তোমার তো যায় আসে না। আমি রাতে একা একা ভয় পেলেও তাতে তোমার কি? তুমি তো খুব আয়েসে বোনের সাথে ঘুমাতে পারবে। দিন শেষে আমি একা, আমার কেউ নাই। একটা বউ ছিল, সেও হারায় গেছে। আমি সঙ্গীহীন মানুষ। অনিমা ফারিজের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। এই লোককে উকিল হতে কে বলেছিল? অভিনেতা হলে এই লোক নির্ঘাত অস্কার পেত। চোখের চাউনিতে তার বিস্ময় ফারিজের এ হলো আচরণে। তার মাথায়ও দুষ্টবুদ্ধি চাপল। রগর গলায় বলল, তাহলে আমি ফারিনকে ডেকে দিই, আপনার সাথে এসে ঘুমাক, আপনিও আর ভয় পাবেন না। ফারিজের মুখে ব্যঙ্গাত্মক হাসি। সে তাচ্ছিল্যের সুরে বলল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। তবে আপনার পরামর্শের জন্য আমি চিরকৃতজ্ঞ। এবার আপনি আসতে পারেন। অনিমা আলগোচে নিঃশব্দে হেসে উঠল। রুম থেকে বের হতে গিয়েও আর বের হয়নি। দরজাটা দিয়ে ফারিজের কানের কাছে এসে ক্ষীণ স্বরে বলল, স্বীকার করুন না উকিল সাহেব, আপনি বউ ছাড়া ঘুমাতে পারেন না। ফারিজ নিজের ঘাড় ঘুরিয়ে অনিরুমাকে দেখে চমকে উঠল। ভেবেছিল এতক্ষণে চলে গেছে, কিন্তু তার বউটা আসলে দিন দিন ধূর্ত হয়ে যাচ্ছে। তাকে কিভাবে বোকা বানালো, এর শাস্তি সে দেবেই এই মেয়েকে। দীর্ঘদিন পর মেহজাবিন তার দু আঁখি মেলে তাকালো। পিট পিট করে এদিক ওদিক তাকিয়ে তার মস্তিষ্ক বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় আছে। এতদিন তার শ্বাসনালীতে নিঃশ্বাসের গতিবেগ ওঠানামা করলেও মস্তিষ্ক ছিল অবচেতন। তবে নির্জীব অসার তরুমনে তার অনুভূতি ছিল সক্রিয়াধীন। দীর্ঘদিন কথা না বলায় বাকযন্ত্র কেমন অসার হয়ে আছে। তাই অনেক চেষ্টা করেও কোনো শব্দগুচ্ছ বের করতে পারল না। তার অসার ক্লিষ্ট তনুশ্রী দীর্ঘ সময় পর ধাতস্থ হলো হাসপাতালের বেডে এসে শুয়ে আছে। রুমে থাকা টুলে চোখ পড়তে নজরে এলো তার বাবাকে। তিনি এক ধ্যানে তাকিয়ে আছেন তার দিকে। তার বাবার পাশে দাঁড়ানো তার বোন। এই রুমে এই দুজন মানুষ ছাড়াও আরও একজনের অস্তিত্ব সে অনুভব করলো। তৃতীয় ব্যক্তিটা ছিল একজন নার্স। তিনি তার হাত নেড়ে ছেড়ে দেখছেন, ঠোঁট নাড়িয়ে কিছু জিজ্ঞেস করছে তাকে। অথচ তার অক্ষিদয়ে সব কিছু স্পষ্ট তো দৃশ্যমান হলেও মুখের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। তার দু ঠোঁট ফাঁক থেকে কোনো বাক্য নিঃসৃত হলো না। নার্স ব্যর্থ হয়ে ফিরে গেলেন তার বাবাকে কিছু কথা বলেন, যার শব্দ সে শুনতে পেলেও বলা বাক্যের কোনো কিছুই তার মস্তিষ্ক ধারণ করতে পারল না। অদ্ভুত চাউনিতে ফ্যালফ্যাল করে অপলক চেয়ে আছে তার বাবা আর বোনের দিকে। কেমন যেন শূন্যতা অনুভব করলো সে। এই শূন্যতা কি সে তার ঠিক বোধগম্য হলো না তার। নার্সের সাথে বাক্য বিনিময় শেষে তার বাবা ছুটে এলো তার কাছে। পাশে থাকা তার বোন তাকে ধরে উঠালো। সে এখনও ঘোরে আছে। তার বাবা আর বোন কি করছে সে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার মস্তিষ্ক তখনও বুঝতে ব্যর্থ হলো। সে অসহায়ের মতো চেয়ে আছে বাবা আর বোনের দিকে। দীর্ঘ 11 দিন পর সে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। এটা শুনে তার মস্তিষ্ক বেশ চাপ অনুভব করলো, তবে তা দীর্ঘস্থায়ী হলো না। তার আগেই তার বাবা তার এক হাত চেপে ধরল। সে এখনও আগের মতোই ফ্যালফ্যাল করে চেয়ে আছে। তার বোন এসে আরেক হাত চেপে ধরল। দুজনের দু হাত সে মুঠোবন্দি। ধীরে সুস্থে বেরিয়ে এলো হাসপাতাল নামক এক কারাগার থেকে। তার অবচেতন মনে এক প্রশ্নের উদয় হলো, তার মা কোথায়? তিনি আসেননি কেন তাকে নিয়ে যাওয়ার জন্য? মাহি বোনের অবস্থা দেখে দীর্ঘশ্বাস টানল। কেমন অদ্ভুতভাবে তার বোন তাদের দিকে তাকিয়ে আছে, যেন আজ প্রথমবার দেখছে তাদের। সে বোনের দিকে পানির বোতল এগিয়ে দিল। মুখের কোণে হাসি নেই তার, তবুও কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, আপু, পানি পান করবি? মেহজাবিন এখনও প্রতিক্রিয়াহীন। দু ঠোঁট ফাঁক করে জবাব দিতে চাইল সে, কিন্তু মস্তিষ্ক তখনও তার বোনের কথা ধারণ করতে ব্যর্থ। বোনের দু ঠোঁটের নাড়াচাড়া অবলীলায় বুঝলেও তার বলা বাক্যের শব্দগুচ্ছ তার কর্ণকুহরে পৌঁছল না। আচমকায় তার বাম হাতের আঙুলদ্বয় ঈষৎ নড়েচড়ে উঠল। মুখেও বলার চেষ্টা করলো, কিন্তু বরাবরই সে ব্যর্থ হলো। মাহি বোনের অবস্থা বুঝতে পারল, তাই আর জিজ্ঞেস না করে পানির বোতলের ঢাকনা খুলে তার বোনের মুখে ধরল। মেহজাবিন পানির বোতল মুখে দিতে গিয়েই পুরো বোতলের পানি ফেলে দিল, কিন্তু মাহির হাত বোতলে থাকায় তা আর নিচে পতিত হলো না। মাহি নিজের হাত ধরে বোনের মুখ হাঁ করে একটু একটু করে পানি পান করালো। অশ্রুসিক্ত দু আঁখিতে বোনের দিকে দৃষ্টিপাত করলো মাহি। ব্যথিত হলো বোনের জন্য। তার এত হাসি খুশি থাকা বোনটা এমন কাজ করলো কেন? তার বোনটা বড্ড বোকা, নয়তো কোনো অমানুষের জন্য নিজের জীবন কেড়ে নেয় সে কেউ। মেহজাবিনের দু চোখ মুদিত, চোখের কোণে জল নেই, তবে আছে হাহাকার। হারানোর জন্য নয়, বরং কাউকে অন্ধবিশ্বাস করার জন্য।
আজ নিজেকে কেমন বাজারের সস্তা পণ্যের মতো মনে হচ্ছে। তার আবেগ তাকে এতটাই সস্তা বানিয়েছে যে সে নিজের মূল্যটাই বোঝেনি। আজ বোঝে সে কি হারিয়েছে, যা চাইলেও আর ফিরে পাবে না। তাই তো নিজেকে শেষ করতে চেয়েছিল, অথচ সবাই ভেবেছে সে ধোঁকা পেয়ে নিজেকে শেষ করতে চেয়েছে। কিন্তু সবাই তো জানে না তার মতো অধমরা পৃথিবীর বুকে থাকাও পাপ। ফারিজ মাত্রই বাসা এসে স্থির হয়েছে, মুখের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল। এবার তো জমবে আসল খেলা। কিন্তু তার মস্তিষ্কের এই ভাবান্তরের ব্যবচ্ছেদ ঘটালো তার মুঠোফোনের কর্কশ ধ্বনি। সে হাতে নিতেই জড়পড়নায় অবাক, কিন্তু খুব একটা ভাবল না। তাই তড়িৎ কলটা রিসিভ করে নিল। সালাম বিনিময় শেষে যা শুনল তাতে সে নিজেকে আগের মতোই স্থির করে রাখল। পুনরায় অধরকণে তার ঈষৎ হাসি ফুটল, কিন্তু এত কিছুর মাঝেও তার তনুমন তীব্র হাহাকারে পড়ল। বসার ঘরে পা এলিয়ে বসল সে। মন মস্তিষ্ক কিছুক্ষণের জন্য অস্থির হয়ে পড়ল। কালই মেহজাবিনের মামলা কোর্টে উঠবে, সব অপরাধীকেই ধরা হয়েছে। একদিনের রিমান্ডে ছিল নিহাল, তাই তো সব গড়গড় করে বলে দিয়েছে সে কি করেছে আর কি করতে চেয়েছিল মেহজাবিনের সাথে। আজকের আগেও তার পুরুষ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু একজন নিহাল আর তার সহযোগীদের দেখে সেই শ্রদ্ধাবোধ উঠে গেছে। মানুষ এতটা বিকৃত মন মস্তিষ্কের কীভাবে হতে পারে? শুধুমাত্র তাকে অপদস্থ করতে একটা মেয়েকে এভাবে ব্যবহার করলো। আর নিহাল একটা মেয়ের ভালোবাসাকে নিজের সূক্ষ্ম অস্ত্র বানালো। আর শেষে কি হলো? এক নিষ্পাপ মনের অপমৃত্যু। দীর্ঘশ্বাসে বক্ষস্থল ভারী হয়ে এলো তার। দু চোখ তখনও মুদিত তার। অরিমা ফারিজের এমন দৈন্য দশা দেখে শুধুই অবাকই না, বেশ বিচলিত হয়ে পড়ল। তড়িঘড়ি এক গ্লাস লেবুর শরবত নিয়ে এগিয়ে এলো। ফারিজকে আলতো হাতে গায়ে হাত দিয়ে ডাকলো সে। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে বেশি? ফারিজের মুদিত দু আঁখি তড়িৎ খুলে গেল। সামনে দাঁড়ানো অরুণিমাকে দেখে বলল, এদিকে আসো তো, আমার পাশে বসো। অরুণিমা হাতে শরবতটা ফারিজের হাতে দিল। ফারিজ কোনো বাক্য বিনিময় ছাড়া খেয়ে নিল। সে অরুণিমার এক হাত নিজের হাতে মুঠোবন্দি করলো, তারপর আলগোছে অরুণিমার করে নিজের মাথায় এলিয়ে শুয়ে পড়ল। অরুণিমা ফারিজের এহেন আচরণে কিছুটা বিব্রত বোধ করল। বাসায় ফারিন আর আপ্তি আছে, বসার ঘরে যে কেউ যখন তখন আসতে পারে, সে ইতস্তত বোধ করছিল। ফারিজ বুঝলো তার বউ কিছু বলতে চায়। সে দ্বিধাবোধ দূর করতে তড়িৎ বলল, এই বয়সে এত বেশি চাপ নিলে তোমার মস্তিষ্কের তার ছিঁড়ে যাবে তো অনুকণা। পরে তো সবাই পাগলির জামাই ডাকবে আমাকে। আচ্ছা, তোমার মাথায় কি সবসময় রোমান্সই ঘুরে? আমি কিন্তু তোমার সাথে রোম্যান্স করতে কাছে ডাকিনি। মাথাটা ধরে আছে অনেক আগে থেকে, এটা টিপে দাও তো ভালো করে। অনিমা পুরোই ভ্যাবাচাকা খেয়ে গেল। তার জামাই দিন দিন হতচ্ছাড়া হাড় বজ্জাত হয়ে যাচ্ছে। কত অসভ্য লোক তাকে এভাবে ডেকে এনে তার মজা উড়ালো। খারুস কোথাকার! সে আপন মনে কিছু অশ্রাব্য ভাষাও ছুড়ল ফারিজের দিকে। ফারিজ আলগোচে মিটিমিটি করে হাসল। এখন তার বউ তাকে আপন মনে গালি দেবে, সেও জানে। আর চোখে একবার বউয়ের মুখখানা দেখতে চাইল, কিন্তু বিধিবাম দুজনের চোখাচোখি হয়ে গেল। অনিমার রক্তি মুখশ্রীর সাথে ফারিজের রসিকতায় পূর্ণ মুখশ্রী। অনিমা নিজের কোল থেকে ফারিজের মাথা উঠিয়ে দিল, তারপর দু বাক্যে উত্তপ্ত বাক্যে ফারিজের দিকে ছুঁড়ে মারল। কিন্তু ফারিজ ভাবলেশীন বউয়ের কাণ্ড দেখছে। তার বউকে রাগাতে বেশ মজা লাগে। সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় তখন। বউয়ের সাথে খুনসুটি না করলে কার সাথে করবে সে? একটাই জীবন, আর একটাই তো বউ। ফারিন নিজের রুম থেকে বেরিয়ে এসে দেখে তার ভাই সোফায় বসে আছে। মুখের কোণে ঈষৎ হাসির আভা জ্বলজ্বল করছে। সে সাহস করে নিজের দু পায়ের কদম বাড়িয়ে ভাইয়ের পাশে এসে বসল। ফারিজ দেখেও কিছু বলল না, চুপচাপ ভাইয়ের কাণ্ড দেখে যাচ্ছে। তার ভাই যে ছুপা রুস্তম সে জানে। পেটের মধ্যে বড়সড় কিছু জমে আছে, যা সে বলতে চাইছে, কিন্তু কোনো এক কারণে বলতে পারছে না। তাই সেও দেখে যাচ্ছে ভাইয়ের কাণ্ড কারখানা। ফারিন অনেক সাহস করে ভাইয়ের পাশে বসেছে। ভাইয়ের দিকে তাকিয়ে গলা কাকেরে দিল প্রথমেই। সে মাত্রই দু ঠোঁট ফাঁক করলো বলার জন্য। ফারিজ আচমকাই বলে উঠল, কিছু বলবি? ফারিন যেন এই সুযোগটাই খুঁজছিল এতক্ষণ। সে তড়িৎ বলল, জানো ভাইয়া, ভাবির জেঠা ওদের তো এক প্রস্তাব রাখছে ভাবির মায়ের কাছে। ভাবিদের বাড়ি নাকি দাদুর বাবা তাকে দান করেছিল, তাই এই জায়গা দাদুর, আর মায়ের নামে জায়গা তো সব সন্তানরা পায়। এজন্য নাকি ভাবির জেঠা চাচারাও পাবে এই জমিতে। এই কথা শোনার পর তো ভাবির আম্মা বেশ চিন্তায় পড়ে গেছিল, কিন্তু তার পরের দিন ভাবির জেঠা ভাবির আম্মারে ডেকে আলাদা করে একটা প্রস্তাব দেন।
খালাম্মা এই প্রস্তাব শুনে কাঁপতে কাঁপতে শেষ। তাই আমারে বলল, জলদি কইরা তুমি অপ্তিরে নিয়া ঢাকায় চইলা যাও, নয়তো আমার মায়াটারে সর্বনাশ হইয়া যাইব। এই জন্যই তো আমরা তড়িঘড়ি করে আসছি। এই কথা কি অপ্তিও জানে না। ভাইয়ের কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তাকালো ফারিস। তার নজর আচমকায় সন্ধিয়ান হয়ে বলল, ব্যগ্র কণ্ঠে বলল। প্রস্তাবটা কি? ফারিন শুকনো ঢোক গিলল, নিজের দু ঠোঁট জিভা দিয়ে ভিজিয়ে নিল, কম্পমান গলায় বলল, আবিরের ভিসা আসছে, সে কিছুদিন পর দুবাই চলে যাবে। তাই তার বাবা প্রস্তাব রাখলো, আবির যেহেতু বিদেশ চলে যাবে, দেশে আসবে 5 বছর পর। ততদিন অপ্তি আরো বড় হয়ে যাবে। তাই এখন অপ্তির সাথে আবিরের আঘাত করে রাখতে, পরে আবির বিদেশ থেকে আসলে অনুষ্ঠান করবে। আবির আর অপ্তির বিয়ে হলে তাদের মায়ের থেকে পাওনা জায়গাটাও ফেরত দিতে হবে না তাদেরকে। ফারিজের শ্যামবর্ণা মুখশ্রী মুহূর্তেই রক্তিমাবাই প্রস্ফুটিত হলো। আসলামকে ছাড় দিয়েছে সে, তার মানে ছেড়ে দেয়নি। কিঞ্চিত তাচ্ছিল্যের হাসি টানলো মুখের কোণে। কুকুরের লেজ কখনোই সোজা হয় না, আর এরা তো কুকুরের চেয়েও অধম। মায়ের শেষ বিদায়ের এখনো 1 মাস পূর্ণ হয়নি, তার আগে নিজের ভাগ বাটোয়ারা নিয়ে মেতে আছে। কপালের শিরা গুচ্ছ ফুরে ফেঁপে উঠছে তার, কিন্তু মুখে কোনো উচ্চবাক্য করল না। ফারিনকে নিশ্চিন্ত থাকতে বলে সে নিজ কক্ষের দিকে পায়ের কদম বাড়ালো। নির্বাক চাহনিতে ফারিন ভাইয়ের গগনের দিকে চেয়ে রইল। ভাইয়ের ওপর তার পূর্ণ আস্থা আছে, সবকিছু ঠিক আগের মতোই হয়ে যাবে। ঘন আধারে ছত্রছায়ার অবসান অচিরেই ঘটবে, শীঘ্রই নতুন আলো উদিত হবে। ভাইয়ের কথায় নিজের মস্তিষ্কে চাপ কমালো। মুখে তার ঈষৎ তৃপ্তির হাসি। সোফায় বসে নিজ ধ্যানজ্ঞানে এতটাই মগ্ন সে, তার পাশে দাঁড়ানো এক ছায়ামূর্তির আগমন তার কর্ণকুহরে পৌঁছালো না। সে তখনও মিটমিট করে হেসে যাচ্ছে। ঢাকায় এসে কি আপনার মাথার তারটা ছিঁড়ে গেছে গা ফারিন ভাই? এমনি একলা একলা পাগলের মতন হাসেন গা? আচমকায় পাশে দাঁড়ানো আপ্তির ব্যঙ্গাত্মক কথায় ফারিন ভূত দেখার মতো চমকে উঠল। মুহূর্তেই তার মুখের হাসিও হাওয়ায় মিলিয়ে গেল। আপ্তির কথায় কপালের চোয়ালদায় ফুলে উঠল তার। শুধুমাত্র ঢাকায় আছে বলে সে এই মেয়েকে কিছু বলতে পারছে না, তা না হলে এতক্ষণে গলা ধাক্কা দিয়ে বের করে দিত বাসা থেকে। আপ্তির চোখে মুখে বিস্ময়। সারাদিন ফটর ফটর করা লোকের মুখে কথা নেই দেখে অবাক নয়নে তাকালো ফারিনের দিকে। নিজের কথার জবাব না পেয়ে গলা খেকারি দিল। ফের আবারও বলে, আপনার মুখে আমের আচার দিয়া বসে আছেন নাকি? কথার জবাব দেন না কা? ফারিন আগের মতোই চোয়াল শক্ত করে বসে আছে। নিছকই এখন ভালো মুডে আছে, তাই এই মেয়ের সাথে কথা বলে নিজের অহেতুক সময় অপব্যয় করতে চাইছে না। ফারিনের নিঃস্বতা দেখে আপ্তি আবারও বেশ বিস্মিত হলো। বাপরে, এই ছেলের কি দেমাগ বাজছে ঢাকা হেসা! আগে তো উঠতে বসতে তারে কথা শোনাইতো, এখন মুখ দিয়ে কথাই বের হয় না। তারও কি ঠেকা পড়ছে এত সেতে সেতে কথা বলার? আলমারি ভেঙচি কাটলো। টি টেবিল থেকে রিমোট উঠিয়ে সে কার্টুনের চ্যানেল ধরল, অথচ পাশে বসা ফারিন তখন ফুটবল খেলা দেখছিল। আচমকা চ্যানেল পরিবর্তন হওয়ায় তার মেজাজ চটে গেল। ক্রোধান্বিত চোখে তাকালো আপ্তির দিকে, কপিত কণ্ঠে বলল, তুমি কি বাচ্চা মেয়ে? সারাক্ষণ মোটু পাতলু, অগিয়ার, পোকাচ্চু, অবজমা, এগুলো কি কার্টুন দেখো বাচ্চা পোলাপাইনের মতো? আপনি কি খেলোয়াড়? সারাক্ষণ খেলা দেখেন কেন? তোমারে কে বলছে খেলা শুধু খেলোয়াড়ই হলেই দেখে? আপনাকে কে বলছে কার্টুন শুধু বাচ্চারাই দেখে? কথার পৃষ্ঠের কথার জবাব দেওয়ায় আপ্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ফারিন। এই মেয়ে একটা কথাও মাটিতে পড়তে দেয় না, প্রতি কথার জবাব দেবেই দেবে। অথচ তার ভাবি তো এমন না। এটা তার বোন কেমনে হইল আল্লাহই জানে। মুখ থেকে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল সে। চোখে অদ্ভুত বিরক্তিকর এক চাউনি তার। আচমকায় জিজ্ঞেস করলো, আচ্ছা সত্যি কি তুমি ভাবির বোন? আপনি কি আমার আম্মারে সন্দেহ করতেছেন? ফারিন ভ্যাবাচাকা খেয়ে গেল। কি উত্তর দিল এটা? এই মেয়ে এত ঘাড়তারা কেন? একটা কথা কি সোজা উত্তর দিতে পারে না? তার চোয়াল কুচকে ফেলল। তাচ্ছিল্যে সুরে বলল, তোমার কি খুশির ব্যায়াম আছে? আপনার কাছে? হ্যাঁ আছে, তোমাকে দেখার পর থেকেই হয়েছে। তাই তো কই, আমার খুঁজলি কই থেকে আইলো? এখন বুঝছি আপনার থেকেই হইছে। ফারিন মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাপরে, এই মেয়ে এত তর্ক করতে পারে! সে বিড়বিড় করে বলল, পুরাই ঝগড়টো। আপ্তি ফারিনের বিড়বিড় করা বলা কথায় ফিক করে হেসে দিল। নিজের হাসিকে অনেক কষ্টে দমিয়ে রেখে ঠাট্টার ছলে বলে উঠল, একেবারে সাধু শুদ্ধ পুরুষ।
ফারিন আর বসলো না। এখানে থাকলে সে নির্ঘাত পাগল হয়ে যাবে এর কথার প্যাচে। এই মেয়েরে আসলেই ওই হারামজাদা আবিরের কাছে বিয়ে দেওয়াই উচিত। ওঠার সময় ক্ষীণস্বরে সে বলল, তোমার জন্য ওই আবিরের জামাই হিসেবে ভালোই আছিল। কথার আগেই মায়ের, পরেও মায়ের, কইলেও মায়ের, না কইলেও মায়ের, খালি মায়ের উপর রাখতো, তখন খুব ভালো হইতো। ফারিনের মুখে আবিরের নাম শুনে আপ্তির মেজাজ চটে গেল। তার মুখ থেকে উত্তপ্ত বাক্যে বের হলো, তো বিয়ে না দিয়ে আর ঢাকায় নিয়ে আইলেন কেন? আচমিত আপ্তির জবাবে ফারিনের সম্বিত ফেরে। সে মুখ পুষ্পে আবিরের নাম নিয়ে ফেলেছে। আপ্তি তো আবিরের সাথে তার বিয়ের কথা কিছুই জানে না, কিন্তু মেয়েটা এত সহজে এই কথা হজম করলো কিভাবে? তার চোখে মুখে বিস্ময়। সে মলিন মুখে বলল, আসলে আবিরের কথা আমি তোমাকে ও রাগানোর জন্য বলেছি, সরি। আপ্তি রিমোট সোফায় রেখে সে উঠে দাঁড়ালো। ফারিনের দিকে তাকিয়ে তার ছেলের সুরে ঈষৎ হাসির রেখা টানলো। জবাবে বলল, মহান কাজ করছেন, ধন্যবাদ ফারিন ভাই। তার অগোছালো রুমের সবকিছুই খুব যত্ন করে কেউ গুছিয়ে রেখেছে। তার কামরার সব জিনিসপত্র আগের মতোই আছে। ঘরের মানুষগুলো সেই একই আছে, তবুও যেন সবকিছু আর আগের মতো নেই। সাজানো গোছানো রুমের মাঝে এক অসহনীয় শূন্যতা অনুভব করলো মেহজাবিন। যেন সব থেকেও কিছুই নেই। ভয়ঙ্কর এক প্রলয়ে তার সবটা উলটপালট হয়ে গেল। তার জন্য তো সে নিজেই দায়ী। অন্যকে দোষ দিয়ে কী লাভ? সে তো এক পথভ্রষ্টা সর্বনাশী। দু চোখ বুজে নিজের কৃতকর্মের হিসাব মেলাতে ব্যস্ত। সহসায় এক রুক্ষস্বর শুনে থমকালো। চোখ মেলে তাকাতেই নিজের মায়ের রণমূর্তি নজর এলো তার। সে হাসপাতাল থেকে আসার পর থেকে অনুভব করছে তার প্রতি তার মায়ের চরম অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য আর রুষ্টটা। সে সব বোঝে, কিন্তু মুখ ফুটে কিছুই বলার নেই তার। আর বলবে বা কেন, যেখানে সে নিজেই বিষাক্ত নিজের প্রতি। মায়ের দিকে এক পলক তাকিয়ে সে বিছানায় উঠে বসে। তার গলার স্বর দিয়ে কোনো শব্দ উচ্চারিত হলো না। তার মা আরও দু কদম এগিয়ে এসে বলল, তুমি নাকি নেহাল থেকে মামলা উঠিয়ে নিয়েছো। তোমার সুইসাইড করার কারণ নাকি সে নয়। তাহলে তো ড্রামা করে সুইসাইড করার দরকার কী ছিল? খেয়েছো যখন, ঘুমের ওষুধ না খেয়ে একেবারে বিষের ঔষধটা খেয়ে নিতে, তাহলে আমাদেরও লেটা ছুটে যেত। এত মানসিক প্রেশারেও থাকতে হতো না আমাদের। যখন তোমাকে বিয়ের জন্য বলা হতো তুমি সরাসরি না করে দিতে। আমি এখন বিয়ে করব না, আমার ল পড়া শেষ হোক, আগে কেরিয়ার তারপর বিয়ে। এখন কই গেল তোমার পড়ালেখা আর কেরিয়ার? বিয়ে না করে পরপুরুষের বিছানা যেতে লজ্জা করেনি? তখন মনে ছিল না তোমার ক্যারিয়ারের কথা? তোমাকে তো পড়াশোনা করতে স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু তুমি কি করলে? স্বাধীনতা পেয়ে স্বেচ্ছাচারী হয়ে গেলে, নিজের ইচ্ছে মতো লাইফকে লিড করলে। নিজের শরীরের এতই যখন ক্ষুধা লেগে গেছে, তাহলে বিয়েটাই করে নিতে। অত্যন্ত আর কেউ তোমাকে বে বলে আজ গালি দিত না। মাইমুনা কিছুক্ষণ দম নিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। পুনরায় মেয়ের উদ্দেশ্যে বললেন, যা খুশি তাই করেছো, কিন্তু এবার তোমার আর খেয়াল খুশি চলবে না। তাই আমি তোমার বিয়ে ঠিক করেছি। ছেলে যেমন হোক আর যে হোক, চুপচাপ বিয়ে করে নেবে, আর সংসারও ঠিকভাবে করবে। তোমাকে বোঝানোর মতো এর চেয়ে ভালোবাসা আমার আর জানা নেই। মাইমুনা রুষ্ট কণ্ঠে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেলেন। মেয়ের মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না তার। খুব ঘেন্না লাগে আজকাল। এত অধপতন হবে মেয়েটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। পেলে তো আজ এমন দশা হতো না। মেহজাবিন মায়ের কথা শুনে চমকে উঠল। তার বিয়ে, কিন্তু কার সাথে? সে ছেলে কি আদৌ তার সম্পর্কে সব জেনে বিয়ে করছে? তাকে কিভাবে মেনে নেবে? তার মতো এমন অপবিত্র মানুষ কি কারো বউ হওয়ার যোগ্য? সময় পরিক্রমায় দিন কেটে গেছে 5 বছর, কিন্তু আজও সেই দিনের হাসিমাখা ছোট্ট কিশোরী মেয়েটাকে খুব মনে পড়ে তার। হৃদগহিনী আজও তার নামে মন কেমনের বৃষ্টি নামে। আজও তার নামে নতুন এক দিগন্তের সূচনা হয়। কিন্তু সে কি জানে তার এই ব্যর্থ প্রেমিক আজও তার নামে প্রণয় কাব্যে রচনা করে? আজও তার দিন শুরু হয় তাকে দিয়ে, আর রাত শেষ হয় তাকে দিয়ে। আতশোয়া হয়ে দু চোখ মুদিত তার, বক্ষস্থল ভারী হলো তার। কিন্তু তার সেই অবিনাশী তাকে কোনো দিন বুঝল না। অবলীলায় হেসে উড়িয়েছিল তার সেই প্রণয় বাণী। নিজেকে এক মতিভ্রম বলে তাকে তুচ্ছতাচ্ছিল্যই করেছিল দিন শেষে। আজও তাহারেই মনে পড়ে, খুব মনে পড়ে তোমারে। অদ্ভুত সেই চোখের মায়ায়, তার এক ঝলক হাসির ছায়ায়, মিষ্টি স্বরের কথার ভাষায় আজও তোমারে মনে পড়ে অবিনাশী, আমার হৃদয় গহীনের সর্বগ্রাসী। নীল রঙা ফাইলটা সকাল থেকেই খুঁজে চলেছে ফারিস।
ড্রয়ার, টেবিল, বুকশেলফ, আলমিরা সব জায়গায় দেখা শেষ। তার পরিষ্কার মনে আছে রাতে সে টেবিলে রেখেই ঘুমিয়ে পড়েছিল। খুবই আশ্চর্য হলো সকাল থেকে এই ফাইল খুঁজেই পাচ্ছে না সে। এমন ভুল তার কখনো হয়নি এর আগে। চরম উৎকণ্ঠায় নিজের হাত চিবুকে রেখে বসে পড়ল। আত্মগ্লানিতে ভুগছে সে। এই ফাইলটা হারালে তার সব সম্মান লাটে উঠবে। সেই ফাইলে যে সব তথ্যে লিপিবদ্ধ আছে। বাসায় এনেছে কপি করার জন্য, কিন্তু এখন মূল কপি নেই। কি করবে সে এখন? দু চোখ আধবোজা রেখে হতাশায় নিমজ্জিত হলো তার তনুমন। আচমকায় কারো মোলায়েম সুর তার কর্ণকুহরে পৌঁছালো। চোখ মেলে তাকাতেই তার বউটার মিষ্টি মুখটা দৃশ্যমান হলো। তার কি হলো সে নিজেও জানে না। আচমকায় অনুরিমাকে নিজের বাহুডোরে শক্ত করে বেঁধে নিল। নিজের নির্জীব শরীরের পুরো ভার তার ওপর ছেড়ে দিল। ফারিজের অতর্কিত এহেন আচরণে অনুরিমা বেশ বিস্মিত হলো। আজকাল এই লোকটার মনোভাব সে বুঝতে পারে না। ইদানিং অন্য এক ফারিজ মনে হয় তার কাছে। হুটহাট করে তার কাছে আসে, আবার হুট করেই চলে যায়। তবে লোকটা যখন খুব হতাশায় নিমজ্জিত থাকে তখন তাকে খুব চাপটে ধরে। এতে নাকি তার হতাশা কমে যায়। কি অদ্ভুত কথা, তাই না? কিন্তু সত্যি বলতে তারও যখন খুব কষ্ট হতো, চোখের জলে নিজেকে ভাসিয়ে নিত, ফারিজ তাকে বাহুডোরে জড়িয়ে নিতেই তার কষ্ট নিমেষেই কমে যেত। কি এক অদ্ভুত শক্তি স্বামী স্ত্রীর মধ্যে। অনুরিমাও আলগোজে ফারিজকে জড়িয়ে ধরল। মাথায় আলতো স্পর্শে নিজের হাত বুলিয়ে দিচ্ছে। মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? মুখে কেমন উৎকণ্ঠার ছাপ? কোনো সমস্যা হয়েছে? ফারিজ নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ে। গলার স্বর প্রাণহীন। দু ঠোঁটের মাঝ থেকে কোনো রকম দু বাক্যে উচ্চারণ করে। আজ মেহজামিনের মামলা কোর্টে উঠবে, কিন্তু আমার বলে সে আবার চুপসে যায়। অনুরিমা ফারিজের জবাবে হতবাক। এত দৃঢ় মনোবলের মানুষটার স্বর আজ কাঁপছে। কি এমন হয়েছে যার জন্য সে এতটা গুমড়ে মরছে? অনুরিমা কিছু একটা জিজ্ঞেস করার আগেই ফারিজ বসা থেকে উঠে দাঁড়ালো। নির্জীব অসার শরীর নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আজ তার তনুমন কিছু সায় দিচ্ছে না। সে বড্ড বেখেয়ালি কিভাবে হলো ভাবতে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করালো। তার এত গুরুত্বপূর্ণ ফাইল সে কিভাবে ফেলে রেখে দিল। হয়তো কোনোভাবে তার ফাইলটা চুরি হয়ে গিয়েছে। কিছুই ভাবতে পারছে না। ভারাক্রান্ত মনে নিজের বাইকে উঠে বসে। তার সাথে অনুরিমা উঠে বসে। অনুরিমাকে কোচিংয়ে নামিয়ে ফারিজ নিজের গন্তব্যে চলে যায়। অনুরিমা ক্লাস করছিল। তখন তার ইংরেজি ক্লাস চলছিল, কিন্তু আচমকা সে কিছু একটা তার ব্যাগে দেখে চমকে যায়। তার ফোনটা বের করে দ্রুতই ফারিজকে মেসেজ করে। ফারিজ কোর্ট প্রাঙ্গণে থমথমে মুখ নিয়ে বসে আছে। তার মস্তিষ্ক আজ বড্ড ক্লান্ত। হতাশায় যখন সে বারবার মূর্ছিত, আচমকায় তার মুঠোফোনের মেসেজ টিউন বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও একবার মুঠোফোনে হাতে নিল, কিন্তু সেখানে লেখাটা দেখে সে বেশ চমকালো। রাতে বই গোছাতে গিয়ে ভুলে আপনার ফাইলটা আমার ব্যাগে ভরে ফেলেছি। এখন ক্লাস করার সময় আচমকাই চোখে পড়লো। সরি উকিল সাহেব, আমি সত্যি ইচ্ছে করে করিনি। আমি জানতামই না কখন আপনার ফাইল নিয়েছি। প্লিজ মাফ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। ফারিজ হতভম্বের মতো চেয়ে আছে অনুরিমার মেসেজের দিকে। তারও দোষ আছে। সে একবারের জন্য অনুরিমাকে জিজ্ঞেস করেনি তার ফাইলের কথা। আসলে সে একটা বোকা। মাথায় আসেনি ব্যাপারটা। তার মাথায় ঘুরছে অন্য কিছু। ভেবেছিল হয়তো কোনোভাবে তার ফাইলটা চুরি হয়ে গিয়েছে, অথচ তার বউ যত্ন করে নিজের ব্যাগে রেখে দিয়েছে। এমন যত্নশীল বউ কই পাওয়া যায়? দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর শেষে তার মুখে তৃপ্ততার হাসি ফুটে উঠল। কালচে লোহার মোটা শিক দ্বারা আবদ্ধ ছোট্ট এক খুপড়িতে বসে আছে। রাগে মাথার মগজ তার টকবক করছে। এর থেকে তো হাঁসের খোয়ারও আরেকটু বড় হয়। সেখানে আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা আছে, অথচ এই খুপড়িতে আলো তো অনেক দূর, বসার মতো পর্যন্ত জায়গা নেই। কি একটা জেলখানা। তার দম বন্ধ হয়ে আসছে। আবার মনে হচ্ছে গা গুলাচ্ছে, বমি হবে। অস্থিরতায় বুকে হাত দিয়ে বসে আছে সে। কনস্টেবলকে ডাক দিল তাকে পানি দেওয়ার জন্য। দুচোখ ভীষণ চালাক হচ্ছে। মশার কামড়ে সারা রাত ঘুমাতে পারেনি সে। কিছু সময় অতিবাহিত হলেই কনস্টেবল তাকে পানি দিয়ে যায়। পানি দেওয়ার সময় কনস্টেবলকে তীব্র হুঙ্কার শাসিয়ে বলে, সকাল হওয়ার 1.5 সময় পার হয়েছে, তাও আমাকে চা নাস্তা দেওয়া হয়নি কেন? নাকি সেটাও দিতে তোমাদের ঘুষ দিতে হবে? ও, তোমরা তো আবার ঘুষ ছাড়া কথাই বলো না। তাই নাকি? চোরের মায়ের বড় গলা, এদের কি বলে? শরাফতের তাচ্ছিল্যের সুরে বলা কথায় দমে যায় জোবায়ের শিকদার। কিন্তু চোখে মুখে তার ক্রোধান্বিত ভাব। এই পুলিশের বাচ্চাকে সে ঠিক দেখে নেবে। কালচে মোটা শিকের মধ্যে হাত রেখে দণ্ডায়মান। কিন্তু পরক্ষণে শরাফতের আরেক কথায় সে কেঁপে উঠল। আজকেই তাকে আদালতে নেওয়া হবে। তার চোখে মুখে ক্রোধান্বিত হলেই হৃৎপিণ্ড বেশ লাফাচ্ছে ভয়ের চোটে। তার শাস্তির মাত্রা কি হবে সে নিজেই জানে না।
আদালত প্রাঙ্গণে বেশ উচ্ছ্বসিত 3 মুখ একসাথে হলো বহুদিন পর। 3 বন্ধুর মুখে হাসির আভা জ্বলজ্বল করছে। ফারিস, শরাফত আর নওয়াজকে জড়িয়ে ধরল। তাদের সাথে দেখা হয়ে গেল তখন আরেক উচ্ছ্বসিত মুখের। স্মরণী বেশ খুশি হলো 4 বন্ধু একসাথে হওয়ায়। 4 জন কুশল বিনিময় শেষে একসাথে আদালতে প্রবেশ করলো। মামলার ধরন দেখে স্মরণী তাজ্জব বনে গেল। এ তো রীতিমতো মানহানির মামলা। একজনকে ফাঁসানোর জন্য আরেকজনকে ব্যবহার করে দিনের পর দিন ব্ল্যাকমেল, তাও ভিডিও ফাঁসের হুমকি দিয়ে। স্মরণীর মুখ থেকে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। মানুষ কতটা নিচু হলে এমন কাজ করতে পারে সে তো ভাবতেও পারছে না। আদালতের সময় 10টায় বিচার কার্য শুরু হয়। এই মামলার আসামিরা হচ্ছেন যথাক্রমে জোবাই শিকদার, বয়স 40, ফারহাত রেজা, বয়স 39। মামলার বিষয় মানব পাচারকারী, মানুষের টাকা আত্মসাৎ, ভিসা জালিয়াতি, প্রেমিকের মাধ্যমে প্রেমিকাকে হুমকি প্রদান, তাদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করা, একজন নিষ্ঠাবান আইনজীবীর নামে মিথ্যার ধর্ষণের মামলা, মানহানি সহ মেহজাবিনের ঘটনার সম্পৃক্ত ইরফানুল আলম নিহাল। 23 মামলার বিষয় নিজ প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও ধারণ, হুমকি প্রদান, সুইসাইড করতে বাধ্যকরণ। 4 জসিম মিয়া, 61, মামলার বিষয় নিবন্ধন ভাতা, সরকারি কাগজ জালিয়াতি, বাল্যবিবাহ প্রদান, ভুয়ো নিবন্ধন, বাল্যবিবাহের নামে ঘুষ গ্রহণ, নিজের ক্ষমতার অপব্যবহার, মানব পাচারকারী, মদের অবাধ বিক্রির বৈধতা, নারী কেলেঙ্কারি সহ মেহজাবিনের ঘটনার সম্পৃক্ত। সলি সওদাগর, বয়স 35, বাজে সিন্ডিকেট, পণ্য মজুত রেখে দাম বাড়ানো, মদ ও নারী কেলেঙ্কারি সহ মেহজাবিনের ঘটনায় সম্পৃক্ত। প্রথম দিন শুধু তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় আর আদালত মেহজাবিনের সাক্ষ্য আগেই গ্রহণ করে নেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে পরের সপ্তাহে এই মামলার রায়ের দিন ধার্য করেন। তাই ফারিজরা সবাই একসাথে বের হয়ে আসে কোর্ট থেকে। সবাই প্রাণোচ্ছল হলেও কেউ একজনের মুখে তখন ঘোর অমাবস্যার ঘনঘটা। কিছু একটা হিসাব মেলাতে সে ব্যস্ত। কিন্তু যাই হোক, এসব ভেবে লাভ কি আদৌ হবে তার? স্মরণে আচমকায় শরাফতকে টেনে আড়ালে নিয়ে গেল ফারিজ আর নওয়াজ হতভম্ব এদের আচরণে। স্মরণীদের হাত দিয়ে ইশারা করে যাতে সেদিকে না যায়, তাই তারা দুজন আর পায়ের কদম বাড়ালো না। ফারিজ, নওয়াজ হা হয়ে দেখে যাচ্ছে এ দুজনের কাণ্ড। কি এমন গোপন কথা বলছে তারা, তাদেরকে বলতে চাইছে না। ফারিজ এসব ভাবনা এক পাশে রেখে নওয়াজকে বলল, মেহজাবিনকে বিয়ে করবি? নওয়াজ বিস্ফোরিত নয়নে তাকালো ফারিজের দিকে। মুখের কোণে তার ছেলের হাসি। জবাবে বলল, মেহজাবিন তো ধর্ষণ হয়নি, বরং নিজেই গেছে বিছানায়। আবার 3 মাস আগেও বাচ্চা কনসিভ করেছে। তখন তড়িঘড়ি সেই বাচ্চা নষ্ট করে ফেলেছে। বিয়ে হয়নি, এখনো ছেলের ক্যারিয়ার হয়নি এসব ভেবে। ভাব কত স্টুপিড একটা মেয়ে। এই মেয়ের আবার ভিডিও আছে, আবার সেই ভিডিও দিয়ে তাকে হুমকি দিছে তার না হওয়া বাচ্চার বাবা। এত কিছু হয়েছে তাও মেয়ের হুঁশ বুদ্ধি নাই। সে নিজেও এক চরিত্রহীন, গেছে আরেক চরিত্রহীনের কাছে। এজন্যই আজকাল মেয়েদের এত দৈন্য দশা। এদের জাস্ট খেয়ে সবাই ছেড়ে দেয়, কিন্তু এরা তাও নিজের সম্মান বোঝে না। তাই তো দিন শেষে এদের এত হাহুতাশ করা লাগে। ফারিজ আলগোজে নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল। শুকনো ঢোক গিলে বলল, কিন্তু তুই তো একদিন মেহজামিনের কথা আমাকে বলেছিলি তোর ওকে ভালো লাগে। সবাই রূপের পাগল যেমন, তেমনি দিন শেষে আবার চরিত্রবানও খোঁজে। ভাগ্যে সুপ্রসন্ন ছিল ওর মতো মেয়ে আমার জীবনে আসেনি। আর যাই হোক, এমন মেয়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না। যদি পারিস তোর বউয়ের মতো অল্প বয়সী গ্রামের মেয়ে খুঁজে দেয়। এতিম হলে চলবে, শুধু চরিত্রবান হলে হবে। ফারিজের নিষ্প্রভ চাউনি। দোষ তো দুজনেরই করেছে, অথচ দিন শেষে মেয়েরা হয়ে যায় তার মূল আসামি। কারণ একটা মেয়ের সম্মান যে অনেক দামি। পৌষের তীব্র শীতের কাঁপুনিতে শহুরে মানুষ বেঘরে কম্বল মুড়িয়ে ঘুমোচ্ছে, কিন্তু ঘুম নেই মেহজাবিনের 2 আঁখিতে। দেয়ালে পিঠ ঠেকিয়ে বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে। অন্তরিক্ষের মাঝে গোল থালার মতো চন্দ্রিমা জ্বলজ্বল করছে, আর উজ্জ্বল আভায় আলোর শহরকে আরো উজ্জ্বল করে রেখেছে। তার বারান্দায়ও চাঁদের ক্ষীণ আভা উঁকি দিচ্ছে, অথচ তার মন মস্তিষ্কে সেই আলোর ছিটে ফোটাও নেই। যেখানে বেঁচে থাকাটাই অপার্থিব, সেখানে সে তো বসবাসের উপযোগী এক মূল্যহীন বস্তু। তার মতো এমন বস্তুর বেঁচে থাকাটাই অমানবিক। দৈনিক কত মানুষ মরে যায়, কিন্তু তার মতো এমন অধমের কেন মরণ আসে না? তাহলে যে সবাই মুক্তি পেত, কিন্তু চাইলেও সে মরতে পারে না। তার তো সেই সৎ সাহসও নেই। থাকলে তো সেদিন ঘুমের ওষুধের পুরো পাতায় খেয়ে নিত, অথচ মাত্র 300 ওষুধ খেয়ে সে বেহুশের মতো ছিল। সেদিন কিছুটা হলেও বুঝেছে মরণ যন্ত্রণা কি। বক্ষস্থল ভীষণ কাঁপছে। আজকে রাত ফুরালে কাল তার বিয়ে। কি অদ্ভুত তাই না?
কোনো আয়োজন নেই, হৈহুল্লো নেই, নেই স্বজনদের পদচারণা। নীরব নিভৃতের এক নতুন বিবাহের শুভ সূচনা। তার খুশি অখুশির কোনো বালাই নেই। তার জানা নেই কাল কি হবে, তার আগামী দিন কেমন হবে, তার পাত্র কে, সে কি তার সব জানে? তার মতো মেয়েকে বিয়ে করছে কেন? সে তো পাপ। তার মতো পাপকে বিয়ে করে সে কেন পাপের ভাগীদার হবে? লোকটার সাথে তো মহা অন্যায় হচ্ছে। দু চোখ ভীষণ জ্বলছে, কিন্তু ঘুম নেই চোখের পাতায়। দু চোখ বুঝলেই তো সব কিছু ভেসে ওঠে তার চোখের সামনে। সেদিন সে কতটাই বোকা ছিল। একটা ছেলে মরে যাবে বলল, সেও বিশ্বাস করে নিল